স্বাগত সকলকে স্টোরিমেনিয়ায়। স্টোরিমেনিয়া বাংলা এবং বিশ্ব সাহিত্যের উল্লেখযোগ্য গল্প উপন্যাস নিয়ে সাজানো। এখন আপনারা শুনবেন জনপ্রিয় কথা সাহিত্যিক নিমাই ভট্টাচার্যের বিখ্যাত উপন্যাস মেম সাহেব এর দ্বিতীয় অংশ। আমি দিল্লি ফিরে এসেছি, কিন্তু কদিন এমন অপ্রত্যাশিত ব্যস্ততার মধ্যে দিন কাটালাম যে কিছুতেই তোমাকে চিঠি লেখার সময় পাইনি। তাছাড়া ইতোমধ্যে দুদিনের জন্য তোমার বন্ধু মাধুরী চ্যাটার্জি আর তার স্বামী এসেছিলেন। মাধুরীকে মনে পড়ে তোমার? প্রেসিডেন্সিতে ফিলসফি নিয়ে পড়তো, পার্ক সার্কাস বেগবাগানের মোড়ে থাকতো। দিল্লিতে আসার পর নিত্যনৈমিত্তিক পরিচিত আধা পরিচিত অনেকেই আসেন আমার আস্তানায়। কেউ ইন্টারভিউ দিতে, কেউ অফিসের কাজে, কেউ বা আবার ডেরাডুন, মৌসুরি, হরিদ্বারের পথে লালকেল্লা, কুতুব মিনার আর রাজঘাট শান্তিবন দেখার অভিপ্রায়। মাধুরী চালাক মেয়ে, হাজার হোক তোমারই তো বন্ধু। স্বামী এসেছিলেন অফিসের কাজে, আর উনি এসেছিলেন স্বামীকে অনুপ্রেরণা দিতে। এখনও সেই আগের মতনই হই হুল্লোড় করে। স্বামীকে সকালবেলায় অফিসের রওনা করিয়ে দিয়ে সারা দিন নিজে হইচই করে চক্কর কেটে বেড়াতো আমার সঙ্গে। আমি ক্লান্ত হয়ে পড়তাম, কিন্তু মাধুরী হতো না। বিকেলবেলা স্বামী এলে আমাদের সেকেন্ড ইনিংস শুরু হতো। যাই হোক, বেশ কাটলো দুটো দিন। মাধুরীর কাছে তোমার একটা শাড়ি আর পেটুক খোকনদার জন্য খানিকটা সোনহালুয়া পাঠিয়েছি। শাড়িটা তোমার পছন্দ হলো কিনা জানিও। এদিকে আমার মনের উপর দিয়ে নীলিমার ঝড় বয়ে যাবার পরই হঠাৎ সাংবাদিকতা শুরু করলাম। আমার জীবনে সে এক মহেন্দ্রক্ষণ। জীবনের সমস্ত হিসাব নিকাশ ওলট পালট হয়ে গেল। মধ্যবিত্ত বাঙালি ঘরের ছেলে, মেট্রিক পাশ করে আয়ে পড়ে, আয়ে পাশ করে বিয়ে পড়ে, তারপর ইউনিভার্সিটির দেয়া পাসপোর্ট নিয়ে 14 আনা ছেলে নেমে পড়ত জীবনযুদ্ধের পাওয়ার লিগ খেলতে। বাকি 2 আনা আরও এগিয়ে দিত। তাদের মধ্যে কেউ ফার্স্ট ডিভিশনে আইএফএ, শিল্ড বা রোভার্স খেলত, কেউ কেউ আবার আরও এগিয়ে যেত। আমি পাওয়ার লিগ খেলবার জন্যই জন্মেছিলাম ও তারই জন্য প্রস্তুত করছিলাম। মাঝে মাঝে অবশ্য স্বপ্ন দেখতাম ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, অথবা অধ্যাপক হয়ে কোচ দুলিয়ে কলেজে যাব। মেয়েদের পড়াবো, ছেলেদের পড়াবো। ছাত্রীদের ঘনিষ্ঠ সান্নিধ্য পাবার জন্য মন আকুল ব্যাকুল হলেও আমি কিছুতেই তার প্রকাশ করব না। কিন্তু তবু ছাত্রীরা আমার কাছে ছুটে আসবে নানা কারণে, নানা প্রয়োজনে। ইলাদের বাড়িতে একদিন চায়ের নিমন্ত্রণ রক্ষা করার অনেক সহজ কাহিনী ছড়াবো সমগ্র নারী জগতের মধ্যে। তারপর ইত্যাদি ইত্যাদি আর কি। আমাদের আত্মীয় বন্ধুদের মধ্যে কেউ কোনোদিন খবরের কাগজে চাকরি করা তো দূরের কথা, খবরের কাগজের অফিসে পর্যন্ত যাননি। তাই তো কেউ কল্পনাও করেননি তাদের বংশের এই কুলাঙ্গার খবরের কাগজের চাকরি করবে। দেশ দুটুকরো হবার আগে আমাদের সমাজ জীবন কয়েকটা পরিচিত ধারায় বয়ে গেছে। পরিচিত সীমানার বাইরে যাবার প্রয়োজন বা তাগিদ বিশেষ কেউই বোধহয় করেননি। দেশটা স্বাধীন হওয়ার পর অতীত দিনের সেসব রীতিনীতি, নিয়মকানুন, প্রয়োজন কোথায় যেন তলিয়ে গেল। এই শান্ত স্নিগ্ধ পৃথিবীটা যেন কোটি কোটি বছর পেরিয়ে অগ্নিবলয়ে পরিণত হলো। জৈব প্রয়োজনটা চরম নগ্নভাবে প্রকাশ করল। ইতিহাসের বলি হয়ে মানুষগুলো বাঁচার প্রয়োজনে উন্মাদের মতো ছুটে বেড়ালো চারিদিকে। সেই দিনের সেই অগ্নিবলয় পৃথিবীর যেখানে পারল আস্তানা করে নিল। লক্ষপতির ছেলে কলেজ স্ট্রিটের হকার হলো। আমার তোমার চাইতেও বেনিদি ঘরের অনেক মেয়ে বউবাজার আর লিন্ডা স্ট্রিটের ম্যাসেজ বাথে গিয়ে দেহ বিক্রি করতে বাধ্য হলো। বউবাজারের রথের মেলায় বা বিজয়া দশমীর দিনে কুমারটুলির ঘাটে লক্ষ লক্ষ লোকের ভিড়ে হারিয়ে যাওয়া ছোট্ট বাচ্চাদের দেখেছ?
দেখেছ কেমন হাও মাও করে কাঁদে? লক্ষ্য করেছ বাবা মাকে হারিয়ে অসহায় হয়ে ব্যাকুল হয়ে অর্থহীন ভাষায় সবার দিকেই কেমন করে তাকায়? আমিও সেদিন এমনই অর্থহীন ভাষায় চারিদিকে তাকাচ্ছিলাম, একটু ভবিষ্যতের আশায়। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সহজ, কোনটা কঠিন তা ভাববার সময় বা ক্ষমতা কোনোটাই সেদিন আমার ছিল না। তাই তো অপ্রত্যাশিতভাবে খবরের কাগজের রিপোর্টার হওয়ার সুযোগ পেয়ে আমি আর দ্বিধা না করে এগিয়ে গেলাম। রামায়ণে পড়েছি, সতীত্বের প্রমাণ দেবার জন্য সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও স্বামীর পাশে সীতার স্থান হয়নি। রাজরাজেশ্বরী সন্তান সম্ভব বা সীতাকে প্রিয়হীন, বন্ধুহীন, নিঃস্ব হয়ে গভীর অরণ্যে আশ্রয় নিতে হয়েছিল। জানো দোলা বৌদি, আমার মাঝে মাঝেই মনে হয় সীতার গর্ভেই বোধহয় বাঙালি পূর্বপুরুষের জন্ম। তা না হলে সমগ্র বাঙালি জাতটা এমন অভিশাপগ্রস্ত কেন হলো? স্বাধীনতা সংগ্রামের জন্য চরম অগ্নি পরীক্ষা দেবার পরেও কেন তারা মোহমুক্ত হলো না? স্বাধীন সার্বভৌম ভারতবর্ষের নাগরিক হয়েও কেন তাদের চোখের জল পড়া বন্ধ হলো না? সত্যি দোলা বৌদি, সেদিনের কথা মনে হলে আজও শরীরটা শিউরে ওঠে, মাথাটা ঘুরে যায়, দৃষ্টি ঝাপসা হয়। সেই দুর্দিনের মধ্যেই আমি নতুন পথে যাত্রা শুরু করলাম। সকালবেলার টিউশনি দুটো ছাড়লাম না, কিন্তু বিকেলের ছাত্র পড়ানো বন্ধ করলাম। দুপুরে কলেজ করে 3:30 কি 4টা বাজতে বাজতেই নোট বই পেন্সিল নিয়ে চলে যেতাম সভা সমিতি বা কোনো প্রেস কনফারেন্সে। তারপর অফিস। রাত 12টা-1টা পর্যন্ত রোজই কাজ হতো। কোনোদিন আবার বাড়ি ফিরতে ফিরতে রাত 3টে-4টে হয়ে যেত। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এমনই করে চালিয়েছি। বিনিময়ে কি পেয়েছি? প্রথম বছর একটি পয়সাও পাইনি। নিজের টিউশনির রোজগার দিয়ে ট্রাম বাসের খরচ চালিয়েছি। পরের বছর থেকে মাসিক 10 টাকা রোজগার শুরু করলাম। ইতোমধ্যে বিজ্ঞান সাধনায় প্রথম পর্ব শেষ করলাম। পিতৃদেব ফতোয়া জারি করলেন, সাংবাদিকতার খেলা শেষ করে একটা রাস্তা ধরো। সত্যি তখন অর্থনৈতিক অবস্থা ও সামাজিক পরিস্থিতি এমন সংকটাপন্ন ছিল যে কিছু একটা না করলে চলছিল না। আমার বন্ধু বান্ধবরাও ওই একই সমস্যার সম্মুখীন হলো। সবাই উপলব্ধি করেছিল কিছু একটা করতেই হবে, কিন্তু কি করতে হবে, কোথায় যেতে হবে তা কেউই জানতো না। ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পড়ার মতো রসদ কারোরই ছিল না। আর্মি রিক্রুটিং অফিস থেকে শুরু করে খিদিরপুর, বারাকপুরের সমস্ত কলকারখানার দরজায় দরজায় ঘুরে বেড়ালাম একটা 50 টাকার অ্যাপ্রেন্টিসশিপের জন্য। জুটল না। তাই এবার বিজ্ঞান সাধনা ইস্তফা দিয়ে সাহিত্য সাধনা আর সাংবাদিকতা নিয়েই পরবর্তী অধ্যায় শুরু করলাম। তোমাকে এত কথা লিখতাম না, তাছাড়া হয়তো কিছু কিছু তুমি শুনেছ বা জেনেছ, কিন্তু এই জন্যই সব জানাচ্ছি যে আমার জীবনের কোন বিশেষ পরিস্থিতিতে মেম সাহেবকে পেয়েছিলাম তা না জানলে তুমি ঠিক এর গুরুত্বটা উপলব্ধি করতে পারবে না। যৌবনে প্রায় সব ছেলে মেয়েই প্রেমে পড়ে। এটা তাদের ধর্ম, কর্ম, প্রয়োজনও বটে কিছুটা। তাছাড়া শৈশব কৈশোর পেরিয়ে পূর্ণতা লাভ করার এটা সবচাইতে বড় প্রমাণ। কলেজের কমন রুমে বা থিয়েটারের গ্রিন রুমে অনেক প্রেম কাহিনীরই আদি পর্ব রচিত হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তার মেয়াদ ক্ষণস্থায়ী। সামান্য একটু হাসি, সামান্য একটু গল্প, একটু মেলামেশার পর অনেক ছেলেমেয়েরই প্রেমের নেশায় মশগুল হয়ে ওঠে। জীবনকে উপলব্ধি না করে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে জীবনের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে যারা প্রেম করে বলে দাবি করে তারা হয় বোকা, নয় মিথ্যাবাদী। দুটি মন প্রাণ, দুটি ধারা, দুটি অপরিচিত মানুষ একই সঙ্গে কোরাস গাইবে, অথচ তার পরিবেশ থাকবে না, প্রস্তুতি থাকবে না,
তা হতে পারে না। এই পরিবেশ আর প্রস্তুতি থাকে না বলেই আমাদের দেশের কলেজে রেস্তোরাঁর প্রেম প্রায়ই ব্যর্থ হয়। দুধ জমিয়ে ভালো মিষ্টি দই খেতে হলে অনেক তদির তদারক ও প্রস্তুতির প্রয়োজন। একটু হিসাব নিকাশ বা তদির তদারকের গণ্ডগোল হলে দই জমে না, অথবা জমলেও দইটা টক হয়ে যায়। দুটি নারী পুরুষকে নিয়ে একটা সুন্দর ছন্দবদ্ধ জীবন করে তুলতে হলে শুধু চোখের নেশা আর দেহের ক্ষুধাই যথেষ্ট নয়, আরও অনেক কিছু চাই। তাছাড়া জীবনের এই চরম পাওয়া চাইবারও একটা সময় আছে। কিছু পেতে হলেও সে পাওয়ার অধিকার অর্জন করতে হয়। বিশেষ বিশেষ পরিস্থিতি ও পরিবেশে অনেককেই অনেক সময় ভালো লাগে। হাসপাতালে হাসি খুশি ভরা নার্সদের কত আপন, কত প্রিয় মনে হয়। কিন্তু হাসপাতালের বাইরে সমাজ জীবনের বৃহত্তর পরিবেশে কজন পারে তাদের আপন জ্ঞানের সমাদর করতে? আমার জীবনটা যদি সুন্দর, স্বাভাবিক ও ছন্দময় হয়ে এগিয়ে যেত, তাহলে হয়তো যে কোনো মেয়েকে দিয়েই আমার জীবনের প্রয়োজন মিটত। কিন্তু আমি জীবনের প্রতি মুহূর্তের জন্য তিলে তিলে দগ্ধ হচ্ছিলাম। একটু সম্ভ্রমের সঙ্গে বাঁচবার জন্য অসংখ্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরেও কোনো ফল হয়নি। মাত্র 125 টাকার একটা সামান্য রিপোর্টারের চাকরির জন্য কত জনকে যে দিনের পর দিন তৈলমর্দন করেছি তার ইয়াত্তা নেই। তবুও বিদ্যাসাগর, বিবেকানন্দের যোগ্য বংশধরদের মন গলেনি। কেন আত্মীয় বন্ধুদের দল? 25 বা 50 টাকার মাইনের রিপোর্টারের সঙ্গে আবার আত্মীয়তা কিসের? নিতান্ত 2-4 জন মূর্খ বন্ধু ছাড়া আর সবার কাছেই আমি অস্পৃশ্য হয়ে গেলাম। দোলা বৌদি, আমার সেই চরম দুর্দিনের ইতিহাস তোমাকে আর বেশি লিখব না, তুমি দুঃখ পাবে। তবে জেনে রাখো, তোমাদের ওই কলকাতার রাজপথে আমি দীর্ঘদিন ধরে উন্মাদের মতো ঘুরিয়ে বেরিয়েছি। একটি পয়সার অভাবে সেকেন্ড ক্লাস ট্রামে পর্যন্ত চড়তে পারিনি। 2-4 জন নিকটাত্মীয়ের প্রতি কর্তব্য পালন করেও বহুদিন নিজের অদৃষ্টে দুবেলা অন্ন জোটাতে পারেনি। কিন্তু কি আশ্চর্য, বিধাতা পুরুষ যত নিষ্ঠুর হয়েছেন, আমার প্রতিজ্ঞাও তত প্রবল হয়েছে। বিধাতার কাছে কিছুতেই হার মানতে চায়নি আমার মন। এমনই করে বিধাতা পুরুষের সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে প্রায় 7-8 বছর কেটে গেল। তবুও কোনো কুল কিনারা নজরে পড়ল না। এই 7-8 বছরে আমার দৃষ্টিভঙ্গির অনেক পরিবর্তন হয়েছিল। 7-8 বছর আগে শুধু বেঁচে থাকার জন্য আমি কর্মজীবন শুরু করেছিলাম, কিন্তু 7-8 বছর পরে আমি শুধু বাঁচতে চাইনি। লক্ষ লক্ষ মানুষের অরণ্যে আমি হারিয়ে যেতে চাইনি। চাইনি শুধু অন্ন, বস্ত্র, বাসস্থানের সমস্যার সমাধান করতে। মনে মনে আরও কিছু আশা করেছিলাম, কিন্তু আশা করলেই তো আর সব কিছু পাওয়া যায় না। তাছাড়া শুধু আশা করে আর কতদিন নিরবিচ্ছিন্নভাবে সংগ্রাম করা যায়? আমি হাঁপিয়ে উঠলাম। মনের শক্তি, দেহের তেজ যেন আস্তে আস্তে হারাতে শুরু করলাম। হাজার হোক, ধৈর্যেরও তো একটা সীমা আছে। কাজে কর্মে ফাঁকি দিতে শুরু করলাম। ঘুরে ফিরে নিত্য নতুন খবর জোগাড় করার চাইতে নিউজ ডিপার্টমেন্টের সাব এডিটরদের সঙ্গে আড্ডা দেওয়াই আমার কাছে বেশি আকর্ষণীয় হলো। শুধু আমাদের অফিসে নয়, আরও অনেক আড্ডাখানায় যাতায়াত শুরু করলাম। ভবিষ্যৎ সম্পর্কে কেমন যেন দার্শনিক সুলভ ঔদাসীন্য দেখা দিল। মোদ্দা কথা, আমি বেশ পাল্টাতে শুরু করলাম। বেশি দিন নয়, আর কিছুকাল এমনই করে চললে আমি নিশ্চয়ই চিরকালের মতো চিরদিনের জন্য হারিয়ে যেতাম। ঠিক এমনই এক চরম মুহূর্তে ঘটে গেল সেই অঘটন। শান্তিনিকেতন থেকে ফিরছিলাম কলকাতা। বোলপুর স্টেশনে দানাপুর প্যাসেঞ্জার আমার কামরায় আরও অনেকে উঠলেন। ভিড়ের মধ্যে কোনো মতে এক পাশে জায়গা করে আমি বসে পড়লাম। জানালার পাশে মাথাটা রেখে আনমনা হয়ে কিছুক্ষণ কি যেন দেখছিলাম। 2-4টে স্টেশনও পার হয়ে গেল। বীরভূমের লালমাটি আর তালগাছ কখন যে পিছনে ফেলে এসেছি তাও খেয়াল করলাম না। বাইরে অন্ধকার নেমে এলো। উদাস দৃষ্টিটা ঘুরিয়ে কামরার মধ্যে নিয়ে এলাম।
ভাবছিলাম কামরাটাকে একটু ভালো করে দেখে নেব, কিন্তু পারলাম না। দৃষ্টিটা সামনের দিকে এগুতেই আটকে পড়ল। এমন বুদ্ধিদীপ্ত, উজ্জ্বল, গভীর, ঘন কালো কালো চোখ আগে কখনো দেখিনি। একবার নয়, দুবার নয়, বারবার দেখলাম। লুকিয়ে লুকিয়ে আবার দেখলাম। আপাদমস্তক ভালো করে দেখলাম। অসভ্যের মতো, হ্যাংলার মতো আমি শুধু ওই দিকেই চেয়ে রইলাম। আমি যদি খোকনদার মতো সাহিত্যে ভালো ছাত্র হতাম ও সাংস্কৃতিক সাহিত্য পড়া থাকতো, তাহলে হয়তো কালিদাসের মেঘদূতের উত্তর মেঘ থেকে কোট করে বলতাম, তন্নি শ্যামা শিখর দশনা পক্ক বিম্বা ধরষ্টি মধ্যে খামা চকিত হরিণী প্রেক্ষণা নিম্ননাভি। কালিদাসের মতো আমি আর এগিয়ে যেতে পারিনি, এখানেই আটকে গেলাম। তাছাড়া দানাপুর প্যাসেঞ্জারের ওই কামরায় অতগুলো প্যাসেঞ্জারের দৃষ্টি ফাঁকি দিয়ে এর চাইতে বেশি কি আর এগুতে পারা যায়? পরে অবশ্য মেম সাহেবকে আমি আমার সেদিনের মনের ইচ্ছার কথা বলেছিলাম। কমাস পরে আমি আর মেম সাহেব দানাপুর প্যাসেঞ্জারে শান্তিনিকেতন থেকে কলকাতা ফিরছিলাম। বর্ধমানে এসে কামরাটা খালি হয়ে গেল। ওপাশের বেঞ্চিতে শুধু এক বৃদ্ধ বৃদ্ধা ছাড়া আর কোনো যাত্রী ছিল না। মেম সাহেব আমার হাতের পর মুখটা রেখে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। আমিও যেন কি ভাবছিলাম। হঠাৎ মেম সাহেব আমাকে একটু নাড়া দিয়ে বলল, শোনো। আমি ঠিক খেয়াল করিনি। মেম সাহেব আবার আমাকে ডাক দিল, শোনো না। কিছু বলছো? মেম সাহেব হাত দিয়ে আমার মুখটাকে নিজের দিকে ঘুরিয়ে নিল, আঙুল দিয়ে আমার কপালের ওপর থেকে চুলগুলো সরিয়ে দিল। 2-4 মিনিট শুধু চেয়ে রইল আমার দিকে, একটু হাসল। সলজ্জ দৃষ্টিটা একটু ঘুরিয়ে নিল নিজের দিকে। এবার আমি ওর মুখটা ঘুরিয়ে নিলাম আমার দিকে। জিজ্ঞাসা করলাম, তুমি কিছু বলবে? আমার দিকে তাকাতে পারল না। ট্রেনের কামরার ওই স্বল্প আলোয় ঠিক বুঝতে পারলাম না, কিন্তু মনে হলো যেন লজ্জায় ওর মুখটা লাল হয়ে গেছে। দেখতে বেশ লাগছিল। 2-4 মিনিট আমি ওকে প্রাণ ভরে দেখে নিলাম। তারপর কানে কানে ফিসফিস করে বললাম, লজ্জা করছে? মেম সাহেব জবাব দিল না, শুধু হাসলো। একটু পরে আমার কানে কানে বলবো, একটা কথা বলবো? বলো। প্রথম যেদিন তুমি আমাকে এমনই ট্রেনে যাবার সময় দেখেছিলে, সেদিন আমাকে তোমার ভালো লেগেছিল? মনে হয়েছিল আমি কালিদাসের সেই চরণগুলো আওড়ালাম। মেম সাহেব ঠাস করে আমার গালে একটা চড় মেরে বলল, অসভ্য কোথাকার। ছি ছি মেম সাহেব, তুমি আমাকে অসভ্য বললে? অসভ্য বলতে হলে কালিদাসকে অসভ্য বলো। আমি একটু থেমে জিজ্ঞেস করলাম, তুমি রামায়ণ পড়েছ? কেন, এবার বুঝি রামায়ণের একটা কোটেশন শোনাবে? আগে আমার প্রশ্নের উত্তর দাও। পড়েছি। মূল রামায়ণ না তার অনুবাদ পড়েছ? মূল সংস্কৃত রামায়ণ পড়িনি, কিন্তু অনুবাদ পড়েছি। ভেরি গুড। দণ্ডকারণ্যে সীতাকে প্রথম দেখার পর রাবণ কি বলেছিল জানো? সীতার রূপের তারিফ করেছিলেন, কিন্তু ঠিক কি বলেছিলেন তা মনে নেই। বেশ তো, আমি মনে করিয়ে দিচ্ছি। রাবণ সীতাকে বলেছিলেন, মেম সাহেব বাধা দিয়ে বলল, তোমাকে আর শোনাতে হবে না। ঠিক লাইনগুলো মনে না থাকলেও আমি জানি রাবণ কি ধরনের সাংঘাতিক বর্ণনা করেছিলেন। একটু থেমে দৃষ্টিটা একবার ঘুরিয়ে নিয়ে আর মুখের কাছে মুখটা এনে বলল, তুমি তো এক রাবণ, ডাকাত কোথাকার। দিনে দুপুরে কলকাতা শহরের মধ্যে আমাকে চুরি করলে। যাকে সে সব কথা, সেদিন শেষ পর্যন্ত ধরা পড়েছিলাম। চুরি করে দেখতে দেখতে একবার ধরা পড়লাম। চোখ পড়তেই আমি আমার দৃষ্টিটা ঘুরিয়ে নিলাম। মিনিট খানেক পরে আবার চেয়েছি, আবার ধরা পড়েছি, আবার চেয়েছি, আবার ধরা পড়েছি। মেম সাহেবের দুটি বন্ধু কিছু ধরতে না পারলেও হাওড়া স্টেশন পৌঁছাবার পর
কামরা থেকে বেরোবার সময় আমার মনটা যে খারাপ হয়ে গিয়েছিল তাও বেশ বুঝতে পেরেছিল। কিন্তু কি করা যাবে, দুজনের কেউই কিছু বলতে পারেনি। জীবনে বর্ষণমুখর পথ চলতে গিয়ে এমনই একটু আধটু বিদ্যুতের চমকানি তো সারা জীবনই দেখা দিতে পারে। তাতে আশ্চর্য হবার কিছু নেই, অস্বাভাবিকতারও কিছু নেই। ওরা তিন বন্ধুরা কামরা থেকে নামবার বেশ কিছুক্ষণ পর আমি নামলাম। ধীর পদক্ষেপে এগিয়ে চলেছিলাম গেটের দিকে। আরেকবার তাকিয়ে নিলাম ওর দিকে। মনে মনে ভাবছিলাম, এই তো এক্ষুনি গেট পার হলেই হারিয়ে যাব কলকাতা শহরে জনারণ্যের মধ্যে। আর হয়তো জীবনেও কোনো দিন দেখা হবে না। হয়তো, কেন? নিশ্চয়ই দেখা হবে না। হঠাৎ গেটের দিকে তাকাতে নজর পড়ল মেম সাহেব এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে পিছন ফিরল। আমি দূর থেকে হাত নেড়ে বিদায় জানালাম। কেউ বুঝল না, কেউ জানল না কি ঘটে গেল। এমনকি আমিও ঠিক বুঝতে পারিনি কি হয়ে গেল। আমি তো এর আগে কোনোদিন কোনো মেয়ের দিকে অমন করে দেখিনি। কোনো মেয়েও তো অমন করে আমাকে মাতাল করে তোলেনি। কেন এমন হলো? শুধু বুঝেছিলাম বিধাতা পুরুষের নিশ্চয়ই কোনো ইঙ্গিত আছে। আর মনে মনে জেনেছিলাম দেখা আমাদের হবেই। বিশ্বাস করো দোলা বৌদি, শুধু আমার চোখের নেশা নয়, শুধু মেম সাহেবের দেহের আকর্ষণও নয়, আরও কি যেন একটা আশ্চর্য টান অনুভব করেছিলাম মনের মধ্যে। মনে মনে বেশ উপলব্ধি করলাম যে আমার জীবনযুদ্ধে নতুন সেনাপতি হাজির। এই নতুন সেনাপতি আমাকে সহজে পরাজিত হতে দেবে না, আমাকে পিছিয়ে যেতে দেবে না, আমাকে হারিয়ে যেতে দেবে না ভবিষ্যতের অন্ধকারে। অদৃষ্ট যে মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, কি আশ্চর্যভাবে দুটি অপরিচিত মানুষকে নিবিড় করে এক সূত্রে বেঁধে দেয়, তা ভাবলে চমকে উঠি। পরের দিন বেশ দেরি করে অফিসে গেলাম। চিফ রিপোর্টার আশা করেননি আমি অফিসে আসব, তাই ওয়েলিংটন স্কোয়ারে মিটিং আর গোটা কয়েক প্রেস কনফারেন্স কভার করার ব্যবস্থা আগেই করেছিলেন। তবুও আমি যেতেই উনি লাফিয়ে উঠলেন দেখে আশ্চর্য হলাম। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? তুমি দৌড়ে একবার পার্ক স্ট্রিট আর্ট ইন ইন্ডাস্ট্রিতে গিয়ে যামিনী রায়ের এক্সিবিশনটা দেখে এসো, আজই শেষ দিন। ওর একটা রিভিউ না বেরোলে দোতলায় উঠতে পারছি না। বুঝলাম উপরওয়ালারা বারবার বলা সত্ত্বেও এক্সিবিশনটার রিভিউ ছাপা হয়নি এবং এডিটর সাহেব বেশ অসন্তুষ্ট। কলকাতার অন্যান্য রিপোর্টারদের মতো আমিও নৃত্যগীত বা শিল্পকলা বুঝতাম না, কিন্তু প্রয়োজন বোধে কলমের পর কলম রিপোর্ট লিখতে পারতাম ওসব নিয়ে। কেন তানসেন সাদারঙ্গতেও কভার করেছি। বড় গোলাম আলী খাঁ সাহেবের গাইবার আগে স্টেজের পাশে ব্ল্যাকবোর্ডে রাগ ইত্যাদি লিখে দিত। আমার মতো সঙ্গীত বিশারদ রিপোর্টারদের দল সেই ফর্মুলা ভাঙিয়ে বেশ এক প্যারা লিখে দিতাম। শেষে আবার বাহাদুরি করে হয়তো মন্তব্য লিখতাম। গতবারের চাইতে এবারের খাঁ সাহেব গান অনেক বেশি মেজাজি হয়েছিল। অথবা লিখেছি, রাগ রাগেশ্বরীতে সেতারা বাজিয়ে মুগ্ধ করলেন রবিশঙ্কর। অনেকের ভিন্নমত পোষণ করলেও আমার মনে হতো রাগ রাগেশ্বরীতেই রবিশঙ্কর তার শিল্পী সত্তাকে সবচাইতে বেশি প্রকাশ করতে পারেন। কেন মহাজাতি সনদের রবীন্দ্রসঙ্গীত সম্মেলন? রোজ অন্তত এক কলম লিখতেই হতো। লিখেছি, আজকে অধিবেশনের সবচাইতে উল্লেখযোগ্য শিল্পী ছিলেন দ্বিজেন মুখার্জি। বিশেষ করে তার শেষ গানখানি ভরা থাক স্মৃতি, সুধায় বিদায়ের পত্রখানি, বহুদিন ভুলতে পারবো না। গত বছরের সম্মেলনে এই গানখানি আর একজন খ্যাতনামা শিল্পী গিয়েছিলেন। ভালোই লেগেছিল, কিন্তু তবু যেন এত ভালো লাগেনি। বোধ করি দরদের অভাব ছিল। তাছাড়া কিছু কিছু গান আছে যা বিশেষ বিশেষ শিল্পীর কাছেই ভালো লাগে। চৈত্র দিনে ঝরা পাতার পথে অনেকেই গাইতে পারেন, কিন্তু পঙ্কজ মল্লিকের মতো কি আর কেউ গাইতে পারবেন? কেন সাইগলের গাওয়া আমি তোমার যত বা কানন দেবীর সেদিন দুজনে দুলেছিল বনে?
এমনই করে একটা কিছু কমন সেন্স আর কলমের জোরে রিপোর্টারের দল বেশ কাজ চালিয়ে যান। খবরের কাগজের রিপোর্টাররা অনেকটা মফস্বলদের ডাক্তারবাবুর মতো, কিছুতেই বিশেষজ্ঞ নয়, অথচ সব রোগেরই চিকিৎসা করেন। প্রয়োজন বোধে ছুরি কাচি দিয়ে ছোট একটা অ্যাপ্রন গায়ে চাপিয়ে পঞ্চনন্দ চাটুর্যে বা মুরারি মুখার্জির ভূমিকায় অবতীর্ণ হতেও দ্বিধাবোধ করেন না। সুতরাং আমিও দ্বিধা করে চলে গেলাম যামিনী রায়ের এক্সিবিশনের রিভিউ করতে। একই এক্সিবিশনের শেষ দিন। তারপর আর্ট ইন ইন্ডাস্ট্রির ছোট্ট ঘর, বেশ ভিড় হয়েছিল। তবুও আমি ঘুরে ঘুরে দেখতে দেখতে কিছু কিছু নোট নিচ্ছিলাম। একটা হলের দেখা শেষ করে পাশের হলটায় যাবার মুখে হঠাৎ দেখা পেলাম মেম সাহেবের। ভাবলেই আশ্চর্য লাগে, কিন্তু হাজার হোক, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, তাই না দোলা বৌদি? প্রায় দুজনেই একসঙ্গে বললাম, আরে আপনি আপনি বুঝি যামিনী রায়ের ভক্ত? আমাকে প্রশ্ন করে মেম সাহেব। 50 টাকা মাইনের রিপোর্টারি করে বলেই এই আধ ঘন্টার জন্য ভক্ত হয়েছি। আপনি বুঝি রিপোর্টার? নির্লজ্জ আর বেহাপনা দেখে এখনো বুঝতে কষ্ট হচ্ছে। ছি ছি, ও কথা কেন বলছেন? পাশের পেন্টিংটা এক নজর দেখে মেম সাহেব মন্তব্য করল, রিপোর্টারদের তো ভারী মজা। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস। শেষ করতে হয় না, তার আগেই ও বলল, আপনি দেখছি রবীন্দ্রনাথেরও ভক্ত। হঠাৎ মুখ দিয়ে বেড়ে গেল, আর একটু পরে দেখবেন আমি আপনারও ভক্ত। লোকের ভিড়ের মধ্যে আর কথা হলো না। এই 2-1 মিনিটের মধ্যেই কিছু কিছু কলারসিক বেশ এক ঝলক আমাদেরকে দেখে নিলেন। পাশের হল ঘরটা ঘুরে ঘুরে দেখে নিয়ে আমরা দুজনেই একসঙ্গে বেরিয়ে এলাম। এখন রাত প্রায় 1:30 বাজে, তাই আজ আর লিখছি না, কালকে সকাল সকাল উঠতে হবে। 9টার সময় প্রাইম মিনিস্টারের মান্থলি প্রেস কনফারেন্স। সুতরাং তুমি বেশ বুঝতে পারছো কাল সকালে আমার দুর্ভোগ আছে। কাল তো তোমাদের দুজনেরই ছুটি, তোমরা নিশ্চয়ই এখনো ঘুমাওনি। বেশ কল্পনা করতে পারছি, খোকনদা তোমার কোলের পর মাথা দিয়ে শুয়ে আছে, আর তুমি ওই বিখ্যাত বেসুরা গলায় তাকে একটা প্রেমের গান শোনাচ্ছ, তাই না? তুমি যেদিন প্রথম খোকনদার দেখা পেয়েছিলে, সেদিন খোকনদা তোমাকে কি বলে সম্বোধন করেছিল, কি ভাষায় কথা বলেছিল, কি সে বলেছিল, আমি সেসব কিছুই জানি না। সেদিন তুমি কিভাবে ওকে গ্রহণ করেছিলে তাও জানি না। তবে বেশ কল্পনা করে নিতে পারি তুমি আগে খোকনদার মাথাটা খেয়েছ। কিছু কবজ মাদুলি ধারণ করেছিল কিনা জানি না, তবে কিছু না একটা নিশ্চয়ই করেছিলে, নয়তো খোকনদার মতো ছেলে। তুমি রাগ করছো? রাগ করো না, তবে তোমাদের ব্যাপারটার ওই রহস্যভরা আদি পর্বটা না জানা থাকলে আমার অনেক সুবিধা হতো। তাই তো সেদিন আর্ট ইন ইন্ডাস্ট্রি থেকে বেরোবার পর কি বলবো, কি করব, কোথায় যাব, কিছুই ভেবে পাচ্ছিলাম না। পার্ক স্ট্রিটের ছেড়ে চৌরঙ্গি ধরে এসপ্লেনেডের দিকে এগুতে এগুতে শুধু বলেছিলাম, আমি জানতাম আপনার সঙ্গে আমার দেখা হবেই। সত্যি সত্যি আজ দেখা হবে এ কথা জানতেন? না, তা জানতাম না, তবে জানতাম দেখা হবেই। মেম সাহেব থমকে দাঁড়িয়ে পড়ল, ঘাড় বাঁকিয়ে আমার দিকে ফিরে বেশ একটু আশ্চর্য হয়ে প্রশ্ন করল, কি করে জানতেন যে আমাদের দেখা হবেই? আমি সরাসরি উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করি, আপনার বাবা কি লিগ্যাল প্র্যাকটিশনার? হঠাৎ একথা জিজ্ঞেস করলেন। সন্দেহের রেখা ফুটে উঠল মেম সাহেবের কপালে। ভয় পাবেন না, আমি দস্যুমোহন বা ডিটেকটিভ কেরেটি রায় নই। কিড স্ট্রিট পার হলাম, বেশ বুঝতে পারলাম মেম সাহেবের মন থেকে সন্দেহের মেঘ কেটে যায়নি। তাই তো বললাম, আপনি যে ল পড়েননি সে বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে যেভাবে জেরা করতে শুরু করেছিলেন তাতেই মনে হলো আপনি বোধহয় লয়ারের মেয়ে।
মেম সাহেব এবারে হেসে ফেলল। বোধহয় মনটা একটু হালকা হলো। মিনিট কয়েক দুজনেই চুপচাপ। মিউজিয়াম পার হয়ে এলাম। YMCA পিছনে ফেলে আসলাম। লিন্ডাস স্ট্রিটের মোড়ে এসে পড়লাম। আরও এগিয়ে গেলাম। ফিরপো পার হয়ে আর সোজা না গিয়ে রক্সির দিকে ঘুরলাম। মৌনত ভাঙলাম আমি। চা খাবেন? চা বিশেষ খাই না, তবে চলুন খাওয়া যাক। পাশের রেস্তোরাঁয় একটা কেবিনে বসলাম। বেয়ারা এলো, হাতে তোয়ালে দিয়ে টেবিলটা পরিষ্কার করে মুছে দিল। নোংরা মেনু কার্ডটা আমার সামনে দিয়ে এক নজর দেখে নিল মেম সাহেবকে। 2 ফিশ ফ্রাই, 2 চা। বেয়ারা বিদায় নিল। কিছু বলবো ভেবেই মিনিট কেটে গেল। ইতোমধ্যে বেয়ারা 2 ফর্ক আর 2 ছুরি এনে আমাদের দুজনের সামনে সাজিয়ে দিয়ে চলে গেল। আবার ভাবছি কিছু বলবো, কিন্তু বলা হলো না। বেয়ারাটা আবার এলো, 1 শিশি সস আর 2 গ্লাস জল দিয়ে গেল। বেয়ারাটা বুঝেছে নতুন জুড়ি, এবং সেজন্য ইনস্টলমেন্টে কাজ করছে। ফিশ ফ্রাইয়ের প্লেট 2 বেয়ারাটা আনবার আগেই জিজ্ঞেস করলাম, কিছু ভাবছেন? আঁচলটা টেনে নিয়ে মেম সাহেব বলল, না তেমন কিছু না। তেমন কিছু না হলেও তো কিছু ভাবছেন। ফিশ ফ্রাই এসে গেল। আমি একটা টুকরা মুখে পুরলাম, কিন্তু ফর্কটা হাতে নিয়ে মেম সাহেব কি যেন ভাবছিল। জিজ্ঞাসা করলাম, কিছু বলবেন? একটা কথা বলবেন? নিশ্চয়ই। আমাদের দেখা হবে এ কথা আপনি জানলেন কি করে? কি করে জানলাম তা জানি না, তবে মনের মধ্যে স্থির বিশ্বাস ছিল যে আপনার সঙ্গে দেখা হবেই। শুধু মনের বিশ্বাস? হ্যাঁ। সেদিন একে প্রথম সাক্ষাৎকার, তারপর ওই ছোকরা বেয়ারাটার অতিরিক্ত কর্তব্যপরায়ণতার জন্য আর বিশেষ কথা হলো না। তবে ওই কেবিন থেকে বেরোবার আগে আমার নোটবইয়ের একটা পাতা ছিঁড়ে অফিসের টেলিফোন নাম্বারটা লিখে দিলাম। শুধু বলেছিলাম, সম্ভব হলে টেলিফোন করবেন। কিছুটা লজ্জায়, কিছুটা ইচ্ছে করেই আমি ওর নাম ধাম ঠিকানা কিছুই জানতে চাইলাম না। মনে মনে অনেক কিছু ইচ্ছে করছিল বলি, তুমি মুখাতিব্য হো, করিব ভি হো, তুমকো দেখো কি তুমসে বাত করু। তুমি আমার কাছে বসে আছো, কথা বলছো, তুমিই বলো তোমাকে দেখবো না তোমার সঙ্গে কথা বলবো। আবার ভাবছিলাম, না না, তার চাইতে বরং প্রশ্নই করি। সব সময় তুমি আমার চোখে, তুমি আমার হৃদয়ে রয়েছো। ভাবতে পারি না কিভাবে তুমি আমার হৃদয় মাঝে এমনভাবে নিজের আসন বিছিয়ে নিলে। সত্যি বলছি দোলা বৌদি, ওকে কাছে পেয়ে পাশে দেখে বেশ অনুভব করছিলাম, এই তো সেই যার দেখা পাবার জন্য আমি এত দীর্ঘ পথ অতিক্রম করেছি, এত দীর্ঘদিন সংগ্রাম করেছি। মনে মনে বেশ অনুভব করছিলাম এবার আমার দিন আগত। ওই আরো অনেক কিছু ভেবেছিলাম, সেসব কথা আজ আর লিখে এই চিঠি অযথা দীর্ঘ করব না। তবে শুধু জেনে রেখো, মেম সাহেব এক এবং অদ্বিতীয়া। এই পৃথিবীতে আরো অসংখ্য কোটি কোটি মেয়ে আছেন, তাদের প্রেম ভালোবাসায় কোটি কোটি পুরুষের জীবন ধন্য হয়েছে, তাদের স্পর্শে অনেকেরই ঘুম ভেঙেছে। আমি জানি আমার কালো মেম সাহেবের চাইতে অনেক মেয়েই সুন্দরী, অনেকেই ওর চাইতে অনেক বেশি শিক্ষিতা। তবে এই কথাও জানি, আমার জন্য এই পৃথিবীতে একটিমাত্র মেয়ে এসেছে, এবং সে আমার ওই মেম সাহেব। মেম সাহেব ছাড়া কেউ পারত না আমাকে এমন করে গড়ে তুলতে। মাটি দিয়ে তো সব শিল্পীই পুতুল গড়ে, কিন্তু সব শিল্পীর শিল্পী নৈপুণ্য কি সমান? মেম সাহেব সেই অনন্য জীবন শিল্পী, যে কাদামাটি দিয়ে আমার থেকে আজ একটা প্রাণবন্ত পুতুল গড়ে তুলেছে। তুমি শুনলে অবাক হবে, সেদিন ওর বাসে পর্যন্ত ওঠা অপেক্ষা করলাম না, আমি আগেই একটা বাসে চড়ে অফিসে চলে এলাম। মনে মনে ভাবলাম, আমি তো ওর জন্য অনেক ভেবেছি,
এবার না হয় রেকর্ডটা উল্টো দিকে দেখা যাক না ও আমার জন্য ভাবে কি না। রাত্রে অফিসে ফিরেই দেখি বেশ চাঞ্চল্য। সন্ধ্যার পরে টেলিপ্রিন্টারে নিউজ এজেন্সির খবর এসেছে পূর্ব পাকিস্তানের বাগেরহাটে খুব গণ্ডগোল হয়েছে। কী ধরনের গণ্ডগোল হলো এবং কলকাতায় কী প্রতিক্রিয়া দেখা দেয় সেই চিন্তায় সবাই উৎকণ্ঠিত। পরের দিন আমার ডিউটি পড়ল শিলাইদহ স্টেশনে। পূর্ব পাকিস্তানের ট্রেনের যাত্রীদের সঙ্গে দেখা করে সেখানকার পরিস্থিতি জানতে হবে, রিপোর্ট করতে হবে। পরদিন খুলনার ট্রেনটি এসেছিল, তবে অনেক দেরি করে। প্ল্যাটফর্ম থেকে আজেবাজে লোক আগে থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিছু সরকারি কর্মচারীও উপস্থিত ছিলেন। বাগেরহাটের পরিস্থিতি জানবার পর ওরা সবাই আগত যাত্রীদের হুঁশিয়ার করে দিলেন, অযথা বা মিথ্যা গুজব ছড়াবেন না। যাত্রীদের কথাবার্তা শুনে বেশ বুঝতে পারলাম অবস্থা বেশ গুরুতর। কোথা থেকে কিভাবে যে গণ্ডগোল হলো সে কথা কেউ বলতে পারলেন না। তবে যাত্রাপুরের এক ভদ্রলোক জানালেন যে বাগেরহাটের এক জনসভায় পশ্চিম পাকিস্তানের এক নেতা বক্তৃতা দেবার পরে ওখানে প্রথম কিছু লুটপাট শুরু হয়। 2-3 দিন পরে ছুরির খেলা শুরু হলো। গুন্ডাদের হাতে প্রথম প্রাণ দিলেন লুৎফুর রহমান। শিলাইদহ স্টেশনের বুকিং অফিসের সামনে দুটো ট্রাঙ্কের পর বসে দুজনে কথা বলছিলাম না, ঠিক কথা শুনছিলাম। ভদ্রলোক আগে একটা ছোট্ট স্কুলের মাস্টারি করতেন। অনেকদিন মাস্টারি করেছেন ওই স্কুলে। বাগেরহাটে সবাই ওকে চিনতেন, ভালোবাসতেন। অধিকাংশ ছাত্রই মুসলমান ছিল, কিন্তু তা হোক ওরা ওকে বেশ শ্রদ্ধা করত। লুৎফুর সাহেব যখন ওই স্কুলের সেক্রেটারি ছিলেন তখন স্কুল বাড়ির দোতলা হলো। ছেলেদের ভলিবল খেলার ব্যবস্থা হলো। 10-15 টাকা করে মাস্টার মশাইদের মাইনেও বাড়ালো। কি জানি কী কারণে পরের বছর স্কুল কমিটি বাতিল করে দিলেন। কমাস পরে স্কুল তহবিলের তসরুপের অভিযোগে লুৎফুর সাহেবকে গ্রেফতার করে হয়, কিন্তু কোর্টে সেসব কিছুই প্রমাণিত হলো না। ইতিমধ্যে স্কুলের নতুন কর্তৃপক্ষ ভদ্রলোকের চাকরি খতম করে দিলেন অযোগ্যতার অভিযোগে। অনন্যোপায় হয়ে একটা দোকান খুললেন। প্রথম বিশ্রী লাগত দোকানদারি করতে, কিন্তু কি করবেন। পরে অবশ্য মন লেগেছিল ব্যবসায়। ব্যবসাটাও বেশ জমে উঠেছিল। ওরা কপাল তাও টিকল না। এবারের গণ্ডগোলে দোকানটা পুরো ছাই হয়ে গেল। এসব কাহিনী আমার না জানলেও চলতো, কিন্তু কি করব, আর কোনো যাত্রী পেলাম না যার কথায় ভরসা করে রিপোর্ট লেখা যায়। তাই চুপচাপ বসে শুনছিলাম। তবে এতক্ষণ ধৈর্য ধরে এত কথা শোনার পুরস্কার পেলাম পরে। লুৎফুর সাহেব ছাত্র জীবনে ছাত্র কংগ্রেসে ছিলেন। পরে ওকালতি করার সময় রাজনীতি প্রায় ছেড়েই দিয়েছিলেন, কিন্তু পূর্ব পাকিস্তানের রাজনৈতিক আবহাওয়া জটিল হবার সঙ্গে সঙ্গে লুৎফুর সাহেব আবার রাজনীতি শুরু করলেন। সারা খুলনা জেলা লুৎফুর সাহেবের কথায় উঠত বসত। সারা জেলার মধ্যে কোনো অন্যায় অবিচারের কথা শুনলেই গর্জে উঠেছেন। খুলনা ডাকের কয়েক হাজার বাঙালি মুসলমান শ্রমিকের অনেক দিন অত্যাচার আর অপমানের বিরুদ্ধে প্রথম গর্জে উঠেছিল লুৎফুর রহমান সাহেবের নেতৃত্বে। পূর্ব পাকিস্তানের মসনদ থেকে ফজলুল হক সাহেবকে অপসারিত করে স্কান্দার মির্জা পূর্ব বাংলাকে শায়েস্তা করবার জন্য ঢাকায় আসার কিছুকালের মধ্যেই লুৎফুর সাহেবকে ডেকে পাঠান। লুৎফুর সাহেব লাট সাহেবের নিমন্ত্রণ খেতে ঢাকায় গিয়েছিলেন। তবে একবেলা বুড়িগঙ্গার ইলিশ খেয়ে সেই নিমন্ত্রণ খাওয়া শেষ হয়নি। 2 বছর ঢাকা সেন্ট্রাল জেলে বিশ্রাম নেবার পর লুৎফুর সাহেব খুলনা আসার অনুমতি পান। খুলনা ফেরার পর লুৎফুর সাহেব আরও বেশি রুখে দাঁড়ালেন। আমার অফিসে ফিরে রিপোর্ট লিখতে হবে, এত দীর্ঘ কাহিনী শুনবার অবসর ছিল না। তাই ভদ্রলোককে জিজ্ঞেস করলুম, লুৎফুর সাহেব আজকাল কি করেন? লুৎফুর সাহেব আর নেই। এই দাঙ্গায় বাগেরহাটের প্রথম বলি হলেন লুৎফুর। সে কি বলছেন? আমাদের তো একই প্রশ্ন। তবুও কি মনে হয়?
বাগেরহাটের লাহোর কটন মিলে অনেকদিন ধরেই শ্রমিক ধর্মঘট চলছে। লুৎফর সাহেব ওদের লিডার। কিছুদিন ধরেই আমরা শুনছিলাম লুৎফর সাহেবকে শায়েস্তা করার জন্য নাকি শহরের বাইরের অনেক গুন্ডা আসছে। আমরা কেউ বিশ্বাস করিনি, কারণ বাগেরহাট শহরে লুৎফর সাহেবের গায়ে হাত দেবার মতো সাহস স্বয়ং ইস্কান্দার মির্জারও হয়নি। কিন্তু এরই মধ্যে সর্বনাশার দাঙ্গা শুরু হলো বুধবার সন্ধ্যার দিকে। পরের দিন বাড়ি থেকে বাইরে যাইনি। শুক্রবার সকাল দোকানটা দেখতে গিয়ে শুনি লুৎফর সাহেব শেষ। আমি বেশ বুঝতে পারলাম লুৎফর সাহেবকে সরাবার জন্যই লাহোর কটন মিলের মালিকদের চক্রান্তে বাগেরহাটে গন্ডগোল বাঁধানো হয়েছে। কেননা শহরের অবস্থা স্বাভাবিক থাকলে লুৎফর সাহেবকে শেষ করা যেত না। অফিসে ফিরতে ফিরতে বেশ রাত হলো। বেশ ক্লান্ত বোধ করছিলাম, তবুও চটপট করে বাগেরহাটের দাঙ্গার নেপথ্যের কাহিনী লিখে ফেললাম। তাই সারাদিন মেম সাহেবের কথা ভাববার সময় পেলাম না। পরের দিন আমার উইকলি অফ ছিল, অফিসে গেলাম না। তারপরের দিন আমার টেলিফোন ডিউটি ছিল, তাই একটু দেরি করেই অফিসে গেলাম। এখনকার মতো ডায়াল ঘুরলেই নাম্বার পাওয়া যেত না, অপারেটরের ওপর নির্ভর করতে হতো। খবরের কাগজের রিপোর্টারের নাইট টেলিফোন ডিউটি একটা বিচিত্র ব্যাপার। পুলিশ, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ডগ, রেল পুলিশ, রেল স্টেশন, দমদম এয়ারপোর্ট ইত্যাদি জায়গা থেকে দৈনন্দিন টুকটাক লোকাল নিউজ পাওয়ার জন্য প্রায় শতখানেক টেলিফোন করতে হতো। আমাদের কাগজের পাড়াতে এবং একই টেলিফোন এক্সচেঞ্জের অপারেটররা প্রতি রাতেই এক লাইন দিতে দিতে প্রায় রিপোর্টার হয়ে উঠেছিলেন। নাম্বার বলবার প্রয়োজনও হতো না, শুধু বললেই হতো রিভার পুলিশ দেবেন নাকি। উত্তর আসতো রিভার পুলিশ এঙ্গেজ, টাইমস অফ ইন্ডিয়া কথা বলছে। এখনকার মতো তখন এয়ারপোর্ট রিপোর্টার বলে কিছু ছিল না, তাই সাধারণ ছোটোখাটো খবরের জন্য এয়ারপোর্টের পুলিশ সিকিউরিটিতে রোজ রাত্রিরে ফোন করা হতো। তাই তো রিভার পুলিশ না পেয়ে বলতাম এয়ারপোর্ট দিন। অপারেটর সঙ্গে সঙ্গে জানিয়ে দিতেন সিকিমের মহারাজা অ্যারাইভেল ছাড়া আর কিছু নেই। সঙ্গে সঙ্গেই আবার হয়তো বলতেন এবার নীলরতনের সঙ্গে কথা বলুন, কি একটা সিরিয়াস অ্যাক্সিডেন্টের খবর আছে। সব অপারেটররাই যে একরকম সাহায্য করতেন তা নয়, তবে অধিকাংশ মেয়েই খুব সহযোগিতা করতেন। রাত্রে টেলিফোন ডিউটি করতে বহু অপারেটরের সঙ্গে অনেক রিপোর্টারের বেশ মধুর সম্পর্ক গড়ে উঠেছিল। নানা অবস্থায় রিপোর্টাররাও যেমন অপারেটরদের সাহায্য করতেন, তেমনি অপারেটররাও রিপোর্টারদের যথেষ্ট উপকার করতেন। কোনো কোনো দিন খবরের চাপ বিশেষ না থাকলে অনেক সময় আমরা নিজেদের দুঃখ সুখের কথা বলতাম। এইরকম কথাবার্তা বলতে বলতেই আমরা টেলিফোন এক্সচেঞ্জের অনেক কাহিনী শুনেছিলাম, জানতে পেরেছিলাম অনেক অফিসারের আনটোল্ড স্টোরি। কিছু কিছু কাগজে ছাপিয়ে ফাঁস করেও দেওয়া হয়েছিল। অপারেটরদের উপর অফিসের খামখেয়ালিপনা বন্ধ হয়েছিল। অপারেটররাও আমাদের কম উপকার করতেন না। কৈলাসনাথ কার্য তখন পশ্চিমবাংলার গভর্নর আর ডাক্তার রায় মুখ্যমন্ত্রী। কতগুলো গুরুত্বপূর্ণ ব্যাপারে দুজনের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে বলে নানান মহলে গুজব শোনা গিয়েছিল, কিন্তু অনেক চেষ্টা করেও মতবিরোধের সঠিক কারণগুলো কেউ জানাতে পারছিল না। শেষে একদিন হঠাৎ এক টেলিফোন অপারেটর জানালেন, জানেন আজ একটু আগে টেলিফোনে গভর্নরের সঙ্গে চিফ মিনিস্টারের খুব একচোট। দুদিন বাদে এই ঝগড়ার কাহিনী আমাদের কাগজের ব্যানার স্টোরি হলো। মোটা মোটা অক্ষরে 4 কলাম সারিতে লেখা হলো, রাজভবনের সহিত সংশ্লিষ্ট অত্যন্ত নির্ভরযোগ্য মহলের নিকট হইতে জানা গিয়েছে যে রাজ্য পরিচালনার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাজ্যপালের সহিত মুখ্যমন্ত্রীর মতবিরোধ দেখা দিয়েছে। শুধু বাংলাদেশের জনসাধারণ বা রাইটার্স বিল্ডিং এর কিছু অফিসার নয়, স্বয়ং ডাক্তার রায় ও কাটুজে সাহেব পর্যন্ত চমকে গিয়েছিলেন এই খবরে। অনেক তদন্ত করেও ওরা জানতে পারেনি কি করে চরম গোপনীয় খবর ফাঁস হয়ে গেল। আমরা অফিসে বসে শুধু হেসেছিলাম
আর ভাবছিলাম ইচ্ছে করলে আরও কত কি আমরা ছাপতে পারি, কিন্তু ছাপিনি। এরকম আরও অনেক চমকপ্রদ খবর পেতাম আমরা আমাদের এই অপটার বান্ধবী মারফত। ও মাঝে মাঝেই বাজার গরম করে তোলা হতো। মন্ত্রী আর অফিসারদের দল কানামাছি ভো ভো করে মিছেই হাতড়ে বেড়াতেন, আর আমরা মুচকি হাসতে হাসতে ওই মন্ত্রী ও অফিসারদের ঘরে বসে ওদের পয়সায় কফি খেয়ে বেড়াতাম। সেদিন রাত্রে অফিসে এসে যথারীতি টেলিফোন তুলে জিজ্ঞেস করলাম, কে কথা বলছেন? কণ্ঠস্বর অপরিচিত নয়, তাই উত্তর আসে, আমি গার্গী। এক মুহূর্ত পরেই আমাকে প্রশ্ন করলেন মিস গার্গী চক্রবর্তী, অনেকদিন পর আজ আপনার টেলিফোন ডিউটি পড়ল, তাই না? উত্তর দেই, না, অনেকদিন কোথায়? গার্গী মাঝপথে থামিয়ে দিয়ে জানতে চায়, কাল আর পরশু আপনি অফিসে আসেননি কেন বলুন তো? আগে বলুন, কোথায় ছিলেন 2 দিন? কোথায় আবার থাকবো, কলকাতাতেই ছিলাম। তবে কালকে আমার অফ ছিল, আর পরশু অনেক রাত্রে অফিসে এসেছিলাম। তাই বুঝি? আগে হ্যাঁ। গার্গী চক্রবর্তী টেলিফোন ছাড়ে না। ইনিয়ে বিনিয়ে 2-4টে আলতু ফালতু কথা জিজ্ঞেস করার পর বলল, তারপর আপনি কেমন আছেন? হঠাৎ আজ 50 টাকার মাইনের রিপোর্টারের এত খবর নিচ্ছেন, কি ব্যাপার বলুন তো? জাস্ট এ মিনিট বলে গার্গী অন্য কাউকে লাইন দিতে গেল। আমি টেলিফোন ধরে রইলাম। একটু পরেই ফিরে এলো আমার লাইনে, বলল, কাল পরশু আপনার অনেক টেলিফোন এসেছিল। আমি গার্গীকে দেখতে পাই না, কিন্তু বেশ অনুভব করতে পারছিলাম ওর হাসি খুশি ভরা মুখখানা। আমি একবার একটু ঠাট্টা করে বললাম, আমি তো মিস গার্গী চক্রবর্তী নই যে আমার অনেক টেলিফোন আসবে। তাই বুঝি? আগে হ্যাঁ। গলার স্বরে একটু অভিনবত্ব এনে গার্গী বললেন, অনেক না হোক একজনও তো অনেকবার টেলিফোন করতে পারে। জাস্ট এ মিনিট। গার্গী আবার লাইন দিতে চলে যায়। আমি ভাবি, কে আমাকে অনেকবার টেলিফোন করতে পারে? মেম সাহেব হয়তো একবার টেলিফোন করতে পারে, কিন্তু অনেকবার কে করলো? গার্গী একবার ফিরে এসে বলল, সত্যি বলছি, একজন আপনাকে অনেকবার। কিন্তু তাতে আপনারা তো ইন্টারেস্ট? কিছুই না, তবে এতদিন আপনার এই ধরনের টেলিফোন আসতো না, তাই আর কি। এবার আমার মনে মনে সন্দেহ দেখা দিল, তবে কি মেম সাহেবই? গার্গী বলল, ধরুন আমি তার সঙ্গে কানেকশন করে দিচ্ছি। আপনি বুঝি নাম্বারটাও জেনে নিয়েছেন? ওদিক থেকে গার্গী গলার স্বর শুনতে পেলাম না। একটু পরেই বলল, নিন, স্পিক হিয়ার। আমি বেশ সংযত হয়ে শুধু সম্বোধন করলাম, নমস্কার। নমস্কার। কি খবর বলুন? কি আর খবর, আপনার তো 2 দিন পাত্তাই নেই। মেম সাহেব 2 দিন ধরে আমাকে খোঁজ করেছেন জেনে বেশ খুশি হলাম। তবুও ন্যাকামি করে প্রশ্ন করলাম, আপনি কি টেলিফোন করেছিলেন? কি আশ্চর্য, আপনাকে কেউ বলেননি? আমাদের অফিস আর হরিঘোষালের গোয়ালের মধ্যে কোনো পার্থক্য নেই। সে কথা মেম সাহেবকে কি করে বোঝাই? তাই বললাম, খবরের কাগজের অফিসে রোজ এত টেলিফোন আসে যে কারোর পক্ষেই মনে রাখা সম্ভব নয়। তাছাড়া রোজই তো ডিউটি বদলে যাচ্ছে। মেম সাহেব সঙ্গে সঙ্গে বলল, কেন, ওই অপারেটর ভদ্রমহিলা আপনাকে বলেননি? গার্গী হঠাৎ আমাদের দুজনের লাইনে এসে বলে গেল, বলেছি। মেম সাহেব চমকে গেল। আমি কিন্তু জানতাম গার্গী আমাদের লাইন ছেড়ে পালাবার পাত্রী নয়। মেম সাহেব ঘাবড়ে প্রশ্ন করল, কে উনি? গার্গী চক্রবর্তী। হাজার হোক, মেয়ে তো। গার্গীর নাম শুনেই মেম সাহেবের মনটা সন্দিগ্ধ হয়ে ওঠে। হয়তো ঈর্ষা বা হেয়ালি করে জানতে চায়, আপনার সঙ্গে বুঝি মিস চক্রবর্তীর বিশেষ পরিচয় আছে? আমি আপন মনেই একটু হেসে নেই আর বলি, অধিকাংশ অপারেটরদের সঙ্গেই আমাদের প্রায় সব রিপোর্টারদের যথেষ্ট পরিচয় আছে। আমি আবার টিপ্পনি কেটে জিজ্ঞেস করি,
কোনো ছোট প্রেমের গল্পের প্লট এলো নাকি আপনার মাথায়? বোধ করি মেম সাহেব বুঝেছিল গার্গের বিষয়ে আর প্রশ্ন করার প্রয়োজন নেই। বলল, কালকে আপনার সঙ্গে দেখা করে প্লটটা ঠিক করব। আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করি, কাল দেখা হবে? বিকেলের দিকে হতে পারে। বিকেল 5টায় লিন্ডেস স্ট্রিটের মোড়ে আমি আপনার জন্য অপেক্ষা করব। আসবেন? হ্যাঁ, আসব। দোলা বৌদি, তুমি তো জানো কলকাতা শহরে মধ্যবিত্ত ছেলে মেয়েদের একটু প্রেম করা কি দুরূহ ব্যাপার। প্রেম করা তো দূরের কথা, একটা গোপন কথা বলবার পর্যন্ত জায়গা নেই কলকাতায়। আমাদের শৈশবে লেকে গিয়ে প্রেম করার প্রথা চালু ছিল, কিন্তু পরে লেকের জলে এতগুলো ব্যর্থ প্রেমিক প্রেমিকারা আত্মহত্যা করলো যে লেকে গিয়ে প্রেম করা তো দূরের কথা, একটু বেড়ানোও অসম্ভব ছিল। এমন একটা আশ্চর্য শহর তুমি দুনিয়াতে কোথাও পাবে না। শুধু কলকাতা বাদ দিয়ে পৃথিবীর সমস্ত শহরনগরে কত সুন্দর সুন্দর বেড়াবার জায়গা আছে। নিত্য নতুন আরও সুন্দর সুন্দর বেড়াবার জায়গা তৈরি হচ্ছে, কিন্তু আমাদের কলকাতা, সেই জব চার্নক আর ক্লাইভ সাহেবের ওভারসিয়ার বাবুরা যা করে গেছেন আমাদের আমলে তাও টিকল না। কলকাতার মানুষগুলোকে যেন একটা অন্ধকূপের মধ্যে ভরে দিয়ে চাবুক লাগানো হচ্ছে, অথচ তাদের চোখের জল ফেলবার একটু সুযোগ বা অবকাশ নেই। সমস্ত যুগে সমস্ত দেশের মানুষই যৌবনে প্রেম করেছে। যৌবনের সেই রঙিন দিনগুলোতে তারা সবার থেকে একটু দূরে থাকবে, একটু আড়াল দিয়ে চলবে। কিন্তু কলকাতায় কি তা সম্ভব? নতুন বিয়ে করার পর স্বামী স্ত্রীতেও একটু নিভৃতে মনের কথা কইবার জায়গা কোথায়? মাতৃহারা শিশু বা সন্তানহারা পিতামাতার গলা ফাটিয়ে প্রাণ ছেড়ে কাঁদতে পারবে না কলকাতায়। এর চাইতে আর কি বড় ট্র্যাজেডি থাকতে পারে মানুষের জীবনে? কেতাবে পড়েছি, ওর নেতাদের বক্তৃতায় শুনেছি বাঙালি নাকি সৌন্দর্যের পূজারী, কালচারের ম্যানেজিং এজেন্টস। রুচিবোধ নাকি শুধু বাঙালিরই আছে। কিন্তু হলফ করে বলতে পারি, কোনো নিরপেক্ষ বিচারক কলকাতা শহর দেখে বাঙালিকে এই অপবাদ নিশ্চয়ই দেবেন না। রবীন্দ্রনাথ যে কীভাবে চিৎপুর জোড়াসাঁকোয় বসে কবিতা লিখলেন তা ভেবে কুল কিনারা পাই না। শেক্সপিয়ার বা বায়রন বা আধুনিককালের টি.এস. এলিয়টকে চিৎপুরে ছেড়ে দিলে কাব্য করা তো দূরের কথা, একটা পোস্ট কার্ডও লিখতে পারতেন না। আশ্চর্য, তবুও বাঙালির ছেলেমেয়েরা আজও প্রেম করে, কাব্য চর্চা করে, শিল্প সাধন করে। যেখানে কৃষ্ণচূড়ার গাছ নেই, যেখানে একটা কোকিলের ডাক শোনা যায় না, দিগন্তের দিকে তাকালে যেখানে শুধু পাটকলের চিমনি আর ধোয়া চোখে পড়ে, সেই বিশ্বকর্মার তীর্থক্ষেত্রে আমি আর মেম সাহেবের নতুন জীবন শুরু করলাম। এতক্ষণ আপনারা শুনছিলেন জনপ্রিয় কথা সাহিত্যিক নিমাই ভট্টাচার্যের বিখ্যাত উপন্যাস মেম সাহেব এর দ্বিতীয় অংশ।